রাত যখন নিস্তব্ধ হয়, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় আর বাতাসে অদ্ভুত এক শীতলতা নেমে আসে, তখনই মনে হয় ছায়ার ভেতর কেউ লুকিয়ে আছে। তুমি কি কখনো ভেবেছ, শেষ মুহূর্তে যদি সত্যিই ভূতের মুখোমুখি হতে হয়, তুমি কি সেটা সামলাতে পারবে? আমি ঠিক সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেখানে অন্ধকার শুধু অন্ধকার ছিল না, বরং এক অদৃশ্য উপস্থিতি আমাকে ঘিরে ফেলেছিল। আজ আমি তোমাকে শোনাবো সেই রাতের ঘটনা, যেখানে আমার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে এসেছিল ভয়। তুমি কি কখনো ভেবেছ, যদি একদিন সত্যিই ভূতের মুখোমুখি হতে হয়, তাহলে কি করবে? আমি জানি, অনেকেই হেসে বলে, আরে, ভূত বলে কিছু নেই। আবার অনেকে ভাবে, রাতের অন্ধকারে হঠাৎ কিছু নড়াচড়া দেখলেই ওরা ফিরে এসেছে। আর আমি তো ভূতের গল্প শুনে বড় হয়েছি। সেই ছোটবেলায় গ্রামের অন্ধকারে যখন কেরোসিনের আলো টিমটিম করে জ্বলত, তখন দিদা আমাকে শোনাতো সেই সব ভয়ঙ্কর গল্প। রাতবেরাতে যদি কারো নাম ধরে ডাকে, পেছনে ফিরে তাকিও না। শুনতে শুনতে আমার শরীর শিউরে উঠত, অথচ কেমন যেন একটানো অনুভব করতাম। হয়তো সেই কারণেই আজ আমি নিজেকে চ্যালেঞ্জ জানিয়েছি, দেখি তো শেষ মুহূর্তে ভূতের মুখোমুখি হওয়া যায় কিনা। আজ রাতটা একেবারে আলাদা, চাঁদ নেই, চারদিকে কুয়াশা, গলিপথগুলো যেন অন্ধকার গিলে ফেলেছে। আমি হাতে শুধু একটা টর্চ নিয়ে বেরিয়েছি। চারপাশে নীরবতা, এমন নীরবতা যে নিজের শ্বাসপ্রশ্বাসও কানে ধাক্কা দিচ্ছে। জায়গাটা যেখানে যাচ্ছি, সেটা আমাদের এলাকার পুরনো একটি বাড়ি, লোকজন একে বলে নাথবাড়ি। শুনেছি, বহু বছর আগে এখানে নাকি এক পুরো পরিবারকে অদ্ভুতভাবে খুন করা হয়েছিল। কেউ বলে তারা আত্মহত্যা করেছিল, কেউ বলে একটা অভিশপ্ত রাত তাদের শেষ করে দেয়। তারপর থেকে কেউই সেই বাড়ির ভেতরে রাত কাটাতে সাহস পায়নি। আমি ভাবলাম, যদি কোথাও ভূত থাকে, তবে সেই বাড়িতেই থাকবে। আর আমি যদি সত্যিই মুখোমুখি হতে চাই, তবে আজকের রাতটাই সেই সুযোগ। ধীরে ধীরে বাড়িটার দিকে এগোতে গিয়ে আমার পা যেন ভারী হয়ে যাচ্ছিল। দূরে তাকিয়ে দেখি, বাড়িটার ছাদ ভাঙা, জানালার কাচ অর্ধেক ভাঙা, আর দরজাটা যেন হাওয়ার সঙ্গে হালকা দুলছে। কেমন একটা ভয়ঙ্কর শব্দ বের হচ্ছিল, ক্যাচ ক্যাচ, ক্যাচ ক্যাচ। আমি টর্চটা তুলে আলো ফেললাম। হঠাৎ মনে হলো জানালার ভেতরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধপধপ করে উঠল। না, হয়তো চোখের ভুল, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু তুমি জানো, যখন আমরা ভয় পাই, তখন মস্তিষ্ক আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। প্রশ্ন হলো, এগুলো সব কি শুধু মস্তিষ্কের খেলা, নাকি সত্যিই কিছু আছে? আমি ধীরে ধীরে দরজার কাছে পৌঁছালাম। দরজাটা ঠেলতেই কর্কশ শব্দ করে ভেতরে খুলে গেল। সঙ্গে সঙ্গে কেমন একটা গন্ধ নাকে এসে লাগলো, পুরনো, পচা কাঠ আর ধুলো জমে থাকা দেওয়ালের গন্ধ। মনে হলো যেন অনেক বছর কেউ এই বাড়িতে পা দেয়নি। ভেতরে ঢুকেই দেখি, দেয়ালে পুরনো ছবি, ফ্রেমগুলো অর্ধেক ভাঙা। এক জায়গায় একটা টেবিল, তার ওপর কালি পড়া একটা ডায়েরি। আমি টর্চের আলো ফেলে সেটা খুললাম। ভিতরে কয়েকটা পাতা এখনো পড়া যায়। সেখানে লেখা, আজ রাতটা যেন অদ্ভুত। জানালার বাইরে দাঁড়িয়ে কে যেন আমাকে ডাকছিল। আমি ফিরে তাকাইনি, কিন্তু জানি ওরা এখানে আছে। আমার হাত কাঁপতে শুরু করলো। সত্যি কি এই পরিবারের কারো শেষ লেখা এটা? হঠাৎ করেই বাড়িটার ভেতরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। টর্চের আলো একবার নিভে গেল, আবার জ্বলে উঠল। আমি গলা শুকিয়ে ফিসফিস করে বললাম, কে আছো এখানে? বেরিয়ে আসো। শব্দ নেই, উত্তর নেই। শুধু মনে হলো ওপরে কেউ হেঁটে যাচ্ছে। কাঠের সিঁড়িটা ক্যাচ ক্যাচ করে কেঁপে উঠছে। আমি দাঁড়িয়ে রইলাম, যেন সময় থেমে গেছে। আমার ভেতর দ্বিধা, আমি কি ওপরে উঠব, নাকি এখান থেকে পালাবো। কিন্তু মনে মনে ঠিক করেছিলাম, আজ ভয়কে জয় করব। শেষ মুহূর্তে যদি সত্যিই ভূতের মুখোমুখি হতে হয়, তবে হব। সিঁড়িতে পা দিলাম। প্রতিটা ধাপে অদ্ভুত শব্দ হচ্ছিল। টর্চটা কাপা হাতে সামনের দিকে ধরে ওপরে উঠতেই দেখলাম, একটা ঘরের দরজা আধখোলা। ভেতর থেকে ফিসফিসানি ভেসে আসছে। আমি কাছে যেতেই দরজাটা হঠাৎ করেই জোরে বন্ধ হয়ে গেল। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। কিন্তু এখানেই থামব না। আমি জানি, ভেতরে কিছু আছে, আর সেটার মুখোমুখি না হলে আমার চ্যালেঞ্জ অসম্পূর্ণ রয়ে যাবে। ঘরটার দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সেই শব্দটা এখনো আমার কানে বাজছে। অন্ধকার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আমি যেন জমে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমি কি একা আছি, নাকি কেউ আমার পাশেই দাঁড়িয়ে শ্বাস ফেলছে। টর্চটা কাপা হাতে আবার ঘরের দরজার দিকে তাক করলাম। আলোটা দেওয়ালে পড়তেই দেখি কিছু লেখা,
পুরনো দেওয়ালে কালি দিয়ে আঁকা শব্দ, অর্ধেক মুছে গেছে, কিন্তু কয়েকটা অক্ষর বোঝা যায়। ফিরে তাকিও না, ফিরে তাকিও না। আমার বুক ধক করে উঠল। কেন বারবার এই কথাই ঘুরে ফিরছে? ছোটবেলায় দিদা যেমন বলতো, আবার ডায়েরিতেও একই সতর্কবার্তা, আর এখন দেয়ালে লেখা, সব এক সূত্রে গাঁথা লাগছে। আমি সাহস সঞ্চয় করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরটা ভয়ঙ্কর অন্ধকার, জানালা ভাঙা, বাইরে থেকে সামান্য চাঁদের আলো এসে মেঝেতে ছড়িয়ে পড়েছে। ধুলো জমে আছে, জাল টানানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটা কোণে মেঝেতে ভেজা দাগ, ঠিক যেন কারো সদ্য হাঁটা পায়ের ছাপ। আমি টর্চের আলো ফেলে এগোতেই মনে হলো যেন কেউ ঘরের ভেতর নিঃশব্দে নড়ছে। কানের ভেতর হালকা ফিসফিসানি ঢুকলো, তুমি কেন এসেছ, ফিরে যাও। আমার গলা শুকিয়ে গেল। আমি জোরে বললাম, কে আছো এখানে? দেখাও নিজেকে। কোনো উত্তর নেই, শুধু মনে হলো আমার ডান কানে ঠান্ডা শ্বাস পড়ল। আমি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু ভেতরের কৌতূহল আমাকে থামতে দিচ্ছে না। আমি ভেজা দাগটার দিকে গেলাম। আলো ফেলতেই দেখলাম পায়ের ছাপগুলো ঘরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে। আমার ভেতরে দ্বিধা, আমি কি নিচে যাব, নাকি এখানেই অপেক্ষা করব? ঠিক তখনই দরজাটা আবার নিজে থেকে খুলে গেল। ভেতর থেকে এক ঝাপটা ঠান্ডা বাতাস বেরিয়ে এল। মনে হলো যেন কেউ বলছে, চল, তোমাকে অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে নিচে নেমে এলাম। সিঁড়ির কাঠ ক্যাচ ক্যাচ করে কেঁপে উঠছিল। নিচে নামতেই দেখলাম দরজার বাইরে উঠোনে এক জায়গায় মৃদু আলো জ্বলছে। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলো মেঘে ঢাকা, কিন্তু উঠোনের মাঝখানে কে যেন লণ্ঠন ধরেছে। সেই হলদে আলোয় হালকা একটা ছায়া দাঁড়িয়ে আছে, খুব পাতলা, লম্বা শরীর, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। আমি শ্বাসরুদ্ধ করে তাকিয়ে রইলাম। শরীরটা নড়ছে না, শুধু ছায়াটা লম্বা হয়ে মাটিতে পড়ছে। আমি সাহস করে এক পা এগোলাম। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু অবাক ব্যাপার হলো, ছায়া থাকলেও সামনে কাউকে দেখা যাচ্ছে না। আমার বুকের ভেতর যেন বজ্রপাত হলো। মানে ছায়া আছে, কিন্তু মানুষ নেই। এটা কিভাবে সম্ভব? আমি হঠাৎই চিৎকার করে বললাম, তুমি কে? কি চাইছো আমার থেকে? এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর দূর থেকে আস্তে আস্তে একটা গলা শোনা গেল, কর্কশ, ভারী, যেন অনেক বছর ধরে কারো গলা শুকিয়ে গেছে। শেষ মুহূর্ত, মুখোমুখি হতে এলে সাহস আছে? আমার হাতের টর্চটা নিভে গেল। অন্ধকারে চারপাশ ডুবে গেল, শুধু লণ্ঠনের হলদে আলোতে সেই ছায়া নড়ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। আমি জোরে বললাম, হ্যাঁ, আমি এসেছি মুখোমুখি হতে। তুমি যাই হও, আজ পালাবো না। এবার ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু